যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে আবার ব্লগটা শুরু করলাম। এই যে যাচ্ছি জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। বাবা, এখন তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এরকম আওয়াজ শুনতে পাবে, চিৎকার চেঁচামেচি এসব হবে। এই যে মেয়ে আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। বাজার কলকাতা থেকে একটু কেনাকাটা থেকে জামাইয়ের জন্য আজকে কেনাকাটা করতে যাচ্ছি। আর পুচু সোনা আর মনার জন্য যাদবপুর থেকে জামাই ষষ্ঠীটা যাক, পরে গিয়ে একসময় কিনে নিয়ে আসবো। এখন আর সময় নেই, এসে এখন রান্নাঘরে ঢুকতে হবে। এই যে এটাকে রেখে যাচ্ছে ওর দালানের কাছে, চলে গেছে। আর আমিও দেখো একদম শান্তিনিকেতন থেকে চলে এসেছি। গরমে আর কি পরবো, এই ঢিলা ঢিলার এইটাই প্যান্টটা পরে নিলাম। এই যে এবার দাই টাটা, চ হিসু করে। আমি আর মনা কিন্তু চলে এসেছি বাজার কলকাতাতে। তো এসেই আগে সোমেনের জন্যই পছন্দ করা হচ্ছে, কেন জামাই ষষ্ঠী বলে কথা, জামাইয়ের জন্য তো আগে নিতে হবে। তো মনাকে তো বললাম যে এখান থেকে নিতে, মনা কিন্তু এখান থেকে কিছুই নেবে না। ও বললো যাদবপুর থেকে মানে একসময় গিয়ে কেনাকাটা করে নেবে। তখন সোমেনের জন্য কিন্তু নেওয়া হয়ে গেছে। আমার হাতে দেখতেই পাচ্ছ জামা কাপড় রয়েছে। নিচে নেমে কিন্তু মা তো সন্তানের জন্য আগেই দেখবে, নিজের জন্য নিক আর না নিক। তো পুজোশোনার জন্য ওখানে কি নিয়েছি না নিয়েছি বাড়ি থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সবে আসলাম, কি বিচ্ছিরি গরম, একদম যাওয়া যাচ্ছে না বাইরে। এবার রান্নাঘরে ঢুকবো, কি কেনাকাটা করেছে আজকে তোমাদেরকে একটু দেখিয়ে আগে। মনা কিছু নেয়নি, মনা পরে গিয়ে নেবে। এই যে সোমেনের জন্য নিয়েছি বাজার কলকাতা থেকে এই যে শার্ট, টি শার্টটা খুব সুন্দর হয়েছে না, ভালো লাগবে এটা। এই যে একটা টি শার্ট আর এই একটা জিন্স। আমার গদার জন্য দুটো শার্ট নিয়েছি, টি শার্ট। বাচ্চাদের টি শার্ট গুলো এত সুন্দর নমুনা কমেন্টটা। এই একটা নিয়েছি আর এই একটা। কেমন লাগলো পুচকুসোনার শার্ট গুলো কমেন্ট করে জানাবে। গদাই দেখ, এই দুটো শার্ট নেওয়া হয়েছে, খুব সুন্দর শার্ট গুলো উঠেছে। দুটো দুরকম কালার দেখেছি, এই কালারের অনেকগুলো রয়েছে এই শার্ট গুলো না। চলো এবার রান্না করে যাই, কি কি রান্না করে রাখবো। মানে জামাই ষষ্ঠীর আগের দিনের প্রস্তুতি একটু তো করে রাখতে হবে, নাহলে কালকের অনেকটা সমস্যা আর অনেকটা চাপ হয়ে যাবে। সকাল সকাল যা গরম পড়েছে না, যত সকাল সকাল রান্নাটা করে নেওয়া যায় শাশুড়িরও মঙ্গল, জামাইয়েরও মঙ্গল। খেয়ে দিয়ে একটু রেস্ট করতে পারবো। চলো আগে জোগাড়টা করে নিই, পরে তোমাদের সাথে ওগুলো গুছিয়ে নিই। 9টা বাজে, রান্নাঘরে চলে এসেছি। এবার কালকের কিছু কাজ তোমাদের বললাম আমি এগিয়ে নেবো, তো অনেকটাই কাজ আমি গুছিয়ে নিয়েছি। তা তোমাদেরকে দেখিয়ে দিই কালকের জন্য আমি কি কি আগের দিন বানিয়ে রেখে দেবো, তাতে আমার কালকে একটু সুবিধা হবে। আসছি কার্টুনটা বন্ধ করেছি, তাইকে যা একটু বানিয়ে রাখবো। মানে মিষ্টি আইটেমগুলো একটু করে রাখার চেষ্টা করছি। এটা আমি প্রত্যেক বছরই করে রাখি জানো তো, তাহলে আমার একটু সুবিধা হয়। এই দেখো গোবিন্দভোগ চাল একটুখানি ধুয়ে নিয়েছি, এখানে 100 গ্রামের থেকে একটু কম আছে। আর এটা 1 লিটারের আমুল গোল্ড একটা দুধ নিয়ে নিয়েছি, যাচ্ছি। আর এই দেখো হচ্ছে আমের ভাপা দই, তার জন্য 2খানা আম, আঠি বাদ দিয়ে যেটুকু আম থাকে সেটাই আমটা নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে কনডেন্স মিল্ক, আর এখানে হচ্ছে এলাচ গুঁড়ো। তা চলো আমি আমের ভাপা দইটা কিরমভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করছি। ভাপা দই করার জন্য যা যা উপকরণ লাগবে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে আমি আগে পায়েসটা বসিয়ে দেবো। পায়েসটা করার জন্য দেখো 1 লিটার আমি আমুল গোল্ড দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু শুধু কড়াইতে ঢালতে যাবে না, কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে তারপরে দুধটা ঢালবে, দেখবে নিচে কিন্তু একদমই ধরে যাবে না। তা দেখো দুধটা কিন্তু আমি আর কোনো রকম জল দেবো না, দিয়ে এবার দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নেবো। তারপরে কিন্তু আমি ওর মধ্যে চালটা অ্যাড করব। তার আগে দেখো দুধটা ফুটছে, তার মধ্যে কিন্তু আমি দই করার জন্য দইটা কিন্তু রেডি করে নেবো। টক দই কিন্তু আমি 1 কেজির কাছাকাছি দিয়েছি, পুরো 1 কেজি নেই ওর মধ্যে, মানে 750 মতন দই আছে ওখানে বলতে পারো। তো দইটা একটা সুতির কাপড় মধ্যে নিয়ে দইটা কিন্তু আমি জল ঝরিয়ে নেবো। যতটা দইয়ের মধ্যে জল আছে সেইভাবেই কিন্তু জলটাকে আমি ভালো মতন ছেঁকে নেবো। জল থাকলে কিন্তু ভাপা দইটা একদমই ভালো হবে না, মানে আঠালো ভাবটা আসবে না আর কি। তা দেখো প্রথমে বাটির মধ্যে ধরেছিলাম, জল তো পড়েই গেছে। তারপরে একটা ছাঁকনির মধ্যে নিয়ে দইটা রেখে একটা ভারী কিছু চাপা দিতে হবে। এটা ভালো করে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে একটা ভারী হামল দিস্তে ছিল স্টিলের, ওগুলো তো মোটামুটি একটু ভারী হয়, সেটা কিন্তু চাপা দিয়ে দিলাম। দিয়ে দেখো দুধটা কিন্তু এবার মোটামুটি ঘন হয়ে এসছে, চাল দেওয়ার মতন কিন্তু দুধটা শুকিয়ে এসছে। তো এইবার দেখো আমি 100 গ্রামের থেকে একটু কম গোবিন্দভোগ চাল একবার একটু জলে ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে চালটা দলা পাকিয়ে না যায়। দেখো দুধটা কিন্তু আমি 10 মিনিট মতন একটু ফুটিয়ে একটু ঘন করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি চালটা দিলাম। মানে সাথে সাথে ফুটে উঠলেই চালটা দেবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। একটু ফুটলে না দুধটা বেশ ঘন হয়, একটু ক্ষীর ক্ষীর মতন লাগে। আর আমি গুড়ের পায়েস করবো আজকে, গুড়টা কিন্তু আমি গ্রেট করে রেখে দিয়েছি, এই জন্য আমি চালটার মধ্যে ঘি দিলাম না। যদি চিনি দিয়ে পায়েসটা করতাম তাহলে কিন্তু চালটা আমি ঘিয়ে ভালো করে মেখে নিতাম, মানে গুড়ের গন্ধের সাথে ঘিয়ের গন্ধটা একদমই আসবে না, সেই জন্য আমি দিলাম না।
আগের বছর আমি ফিরনি বানিয়েছিলাম, জানো তো? এই বছর আমি ভাবলাম পায়েসটা ভালো খায় ফিরনির থেকে, ওই জন্য। দেওয়ার সাথে সাথে চালটা একটু ভালো করে নেড়ে দিলে না, তাহলে চালটা নিচে দলা পাকিয়ে যায় না। দেখো চালটা একদম দলা পাকিয়ে যায় না। তো চলো, চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো আমাকে অপেক্ষা করতেই হবে। প্রচণ্ড গরম, মানে সেদ্ধ হয়ে যাচ্ছে, মানে বাইরে ঘরে কোনো জায়গায় শান্তি নেই। দেখলাম দেখো মাটন আনতে চলে গেছে, মাটনটা নিয়ে আসলে একদম মেখে রেডি করে গুছিয়ে রেখে দেবো, ব্যাস। কালকে বেশিক্ষণ লাগবে না রান্নাবান্নাগুলো করতে। ওই জন্য আমি ষষ্ঠীর আগের দিন যা যা কাজ থাকে একদম সেগুলো আমি কিন্তু সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখি, তাহলে না আমার একটু সুবিধা হয়। সকাল সকাল উঠে স্নান টান করে কালকে পুজো সারতে হবে, পুজো সেরে তারপরে। তো চলো, এটা হয়ে যাক পায়েসটা। তো দেখো আমি একটু ঢেকে ঢেকে করছি, একদম গ্যাস কমিয়ে দিয়ে। আর দুধটা দেখো চারি সাইড দিয়ে কিন্তু একদম ক্ষীর পড়ে গেছে। আর দুধে কিন্তু আমি একটু জল দিইনি, শুধু জলটা কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম যাতে দুধটা না ধরে যায়, সেই জন্য কিন্তু জলটা দেওয়া। আর কড়াইতে ডাইরেক্ট দুধ দিতে যাবে না, আগে একটু জল দিয়ে নেবে, তারপরে দুধটা ঢালবে। তো দেখো চালটাও সেদ্ধ হয়ে গেছে, আর 1 লিটার দুধ ছিল। এই দুধটা তো কতটা ঘন তোমরা সবাই জানো। এই দেখো চাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। পায়েসের চালটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, যেটুকু বাকি আছে একটু ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে। তো গুড়টা দেওয়ার আগে যে জিনিসটা আমি আগে দেব, সেই জিনিসটা না দিলে না একদমই কিন্তু পায়েসের স্বাদ একদম ভালো মতন খুলে আসবে না। যে কোনো রান্নায় দেখো না, আমরা রান্নাবান্না করার পরে একটুখানি মিষ্টি দিই যাতে স্বাদটা ব্যালেন্স থাকে, সেরকম কিন্তু মিষ্টি রান্নার ক্ষেত্রেও না দেখবে 1 চুটকি যদি লবণ না দেওয়া যায় না, দেখবে স্বাদটা কিন্তু ভালো মতন খুলে আসে না। সেই জন্য কিন্তু পায়েস করতে গেলে আমি কিন্তু 1 চুটকি লবণ দিই। তোমরা দাও কি না কমেন্ট করে কিন্তু জানিও। তা দেখো মোটামুটি চাল সেদ্ধ হয়ে গেছে, আর চারি সাইড থেকে কিন্তু একদম কড়াই মানে একদম ক্ষীর পড়ে গেছে দুধ জাল দিতে দিতে। এবার কিন্তু আমি পরিমাণ মতন গুড়টা ওর মধ্যে দিয়ে দেবো। আর একদম গুড়টা দেওয়ার আগে কিন্তু গ্যাসটা কমিয়ে দেবে, তাহলে দেখবে কোনো রকম অসুবিধা হবে না। আমি কিন্তু গুড়টা যখন গ্রেট করে নিয়েছি কোনো রকম কিন্তু মেপে নিইনি, আমি একটা আন্দাজ মতন দিচ্ছি, মানে 100 গ্রাম চালের জন্য যতটা মিষ্টি প্রয়োজন আছে ততটাই কিন্তু দিলাম। তা গুড়টা আমি 1 হাতা প্রথম দিয়ে নিলাম, দিয়ে কিন্তু তারপরে আবার একটু আস্তে আস্তে করে গুড়টা অ্যাড করছি, মানে যেরকম লাগবে। আর খুব কড়া মিষ্টি তো ভালো লাগে না পায়েসে, একটু হালকা মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। পায়েসটা কিন্তু মোটামুটি দেখো আমার একদম রেডি হয়ে গেছে। গুড়টা না ভীষণ ভালো, সেই গুড়টা আমাদের আনা হয়েছিল সেই তোমার পৌষ সংক্রান্তির কিছুদিন পর আনা হয়েছিল এই গুড়টা, কিন্তু এত ভালো না গুড়টা। অনেক সময় অনেক গুড় দিলে না কেটে যায়, সেই সময় কিন্তু গুড়টা তোমরা একটুখানি জলের মধ্যে আগুনে ভালো করে জাল দিয়ে তারপরে দিতে পারো, তাহলে আর কাটার সম্ভাবনা থাকে না। কিন্তু এই গুড়টা ডাইরেক্ট দিলেও কাটবে না, দেখো দুধ এত ভালো গুড়। চলো একটুখানি ফুটে উঠলেই কিন্তু এটা নামিয়ে দেবো। পায়েসে একটা তড়কা লাগাবো, তড়কা মানে কি আছে, কাজু কিশমিশটা একটুখানি ঘিয়ে ভেজে দেবো। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি করিনি না, তাই জন্য আমি তড়কা প্যানের মধ্যেই আবার বসিয়ে দিলাম। তা 1 চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম ভরে, তার মধ্যে দিলাম আমন্ড, বাদাম, কাজু আর কিশমিশ একটু মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি। দিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নিয়ে পায়েসটা রেডি হয়ে গেছে, ওর উপর থেকে দিয়ে দিলাম। কাজু কিশমিশ দিলে তো পায়েস এমনি খেতে ভালো লাগে, সেই জন্য ভাবলাম একটুখানি শুধু দেবো কেন, একটু ঘিয়ে ভেজেই দিই। তা দেখো আমার কিন্তু গুড়ের পায়েস একদম রেডি হয়ে গেছে জামাই ষষ্ঠীর জন্য। এইবার আমি কিন্তু ভাপা দইটা বানাবো। দেখেছো কতটা কিন্তু দই থেকে জলটা বেরিয়ে গেছে, আর দইটা কিন্তু একদম আঠালো মতন হয়ে গেছে। এতেই কিন্তু ভাপা দইটার স্বাদ আরও দ্বিগুণ আসবে। দইটা যত ভালো করে জল ঝরাতে পারবে ততই কিন্তু দইটা একদম পারফেক্ট হবে। তা দেখো দইটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি যে 2টো আমের পাল তৈরি করেছিলাম, সেই আমের মধ্যে না 2টো আঁটি বাদ দিয়ে যতটা পেস্ট হয় ততটাই কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো অল্প অল্প করে মেশাচ্ছি আর দিচ্ছি, একবারে দিতে যাবে না, তাহলে কিন্তু দইটা অনেক সময় পাতলা হয়ে যাবে। তারপরে এর স্বাদ আরও দ্বিগুণ আনার জন্য আমি কিন্তু হাফ কনডেন্স মিল্ক মতন দিয়ে দেবো, যতটা আছে। এবার মানে অল্প অল্প করে দিতে থাকতে হবে, মিষ্টিটা কীরকম কে খায় সেই বুঝেই কিন্তু আমাকে মিষ্টিটা অ্যাড করতে হবে। তারপরে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, দেওয়ার পরে কিন্তু আমি একটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, গন্ধটা কিন্তু বেশ ভালো আসবে। তারপরে দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে ভালো করে ওটা ফেটিয়ে নিতে হবে, ভালো করে ফাটাতে হবে কিন্তু, যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে। তারপর দেখো আমার হাত ব্যথা করছে বলে একবার এদিক ঘুরিয়ে ওদিক ঘুরিয়ে, মানে আমাকে যেদিকে ঘুরিয়ে হোক আমটাকে আমার ঠিক জায়গা মতন আনতে। ভাপা দইয়ের জন্য কিন্তু যেই মিশ্রণটা রেডি করেছিলাম একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে, কোনো রকম দলা পাকিয়ে নেই, আর একদম পুরো ক্রিমের মতন হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর একটা কেক টিন নিয়ে নিয়েছি, তোমার কেক টিনের মধ্যে কোনো রকম বাটার পেপার দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ডাইরেক্ট কিন্তু এটা দইয়ের মিশ্রণটা ঢেলে দেবে, দিয়ে একটু ভালো করে একটু মানে ড্যাব ড্যাব করবে যাতে কোনো রকম ভেতরে ফাঁকা না থাকে, দইটা যেন ভালো মতন বসে যায়। তারপরে দেখো একটা কয়েল পেপার দিয়ে মুখটা পুরো সিল করে দিলাম, দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেও উঠেছে, ওখানে একটা ছোট্ট স্ট্যান্ড বসিয়ে ওই স্ট্যান্ডটার উপরে কিন্তু দইটা বসিয়ে দিতে হবে, দিয়ে এবার ওপর থেকে ঢাকনা দিয়ে দিলেই ব্যাস 20-25 মিনিটের মধ্যে একদম ভাপা দই রেডি হয়ে যাবে। তো চলো দইটা হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে ভাপা দইটা। আমার কটা বাজে দেখো, 10:30।
20 জন মাটনের দোকানে। কালকে যা মানে এমনিতে যা গরম পড়েছে কি বলবো, সকালে যাওয়ার মতন আর মানুষের সেই সময়ও পাবে না, আর গরমের জ্বালায় কেউ পারবেও না করতে, সেই জন্য আমার এদিকে হয়ে গেছে। দেবনাথবাবু রীতিমতন কিন্তু যুদ্ধ করে লম্বা লাইন দিয়ে রাত 10:30টার সময় মাটন নিয়ে চলে এসছে। আজকে যদি মাটনটা না আনতো আমার তো একটু অসুবিধা হতো কালকে রান্না করতে, তার থেকে বেশি অসুবিধা দেবনাথবাবুর হতো। ওই রোদের মধ্যে দোকানদারি করার পরে লম্বা লাইন দিয়ে মাটন নিয়ে আসা ওর পক্ষে একটু চাপই হয়ে যেত। ওই জন্য যত কষ্ট আগের দিন হয়ে গেলে পরের দিন কিন্তু বাজারের ঝামেলাটা দেবনাথবাবুর আর কাঁধে থাকবে না। সেই জন্য মানে গৃহিণীদের কথা তো গৃহের কর্তাদেরই ভাবতে হবে, তাই না বলো? সেই জন্য আমার কষ্ট তো আমার দেবনাথবাবু সবসময় বোঝে, সেই জন্য আমার সুবিধা মতন সব কিছুই করে দেয়। তা দেখো 1 কেজি 250 মাটন আছে, সেই মাটনটাকে দেবনাথবাবুই ধুয়ে দিল। ধুয়ে পরিষ্কার করে একটা কন্টেনারের মধ্যেই একবারে নিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে 200 গ্রাম টক দই আর দিয়ে দিলাম তোমার হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনে, মানে ধনেটা একটু বেশি, জিরের গুঁড়োটা একটু কম দিয়ে আবার পরিমাণ মতন কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে কন্টেনারের মধ্যে মেখে কন্টেনারটা আটকে দিলাম। মাটনের আলুটা কেটে 2টো কন্টেনার কিন্তু একদম গুছিয়ে রেখে দিলাম। এর মধ্যে কিন্তু আমার আমের ভাপা দইটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তা দেখো আমের ভাপা দই হাতে কিন্তু একটুও লেগে আসছে না, কন্টেনার থেকে কিন্তু সহজেই উঠে চলে আসছে। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আজকে রান্না বান্না করতে হয়নি, দেবনাথ খাবার নিয়ে চলে এসছে। আর মনে বললো একটু কী হয় মোগলাই খাবে, মোগলাই আর একটা দেবনাথের বিরিয়ানি। কালকে মাটন খাবে, আজকে রাতে বিরিয়ানি খেতে হবে, রাত বাজে 11:10। এই খাওয়া দাওয়া করবো আজকে আমরা রাতে। এইভাবে তো ডিম বিরিয়ানি খেয়েছে মনে হচ্ছে। আমি টেস্ট করেছি, বাবু গরম করতে হবে বাবু। মনাকে নিয়ে গিয়ে জামাই ষষ্ঠীর কেনাকাটা করে এসে জামাই ষষ্ঠীর আগের দিন সমস্ত কাজ আমি কিভাবে গুছিয়ে করি সেগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আজকে বলে না, প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর আগের দিন আমি এই কাজগুলো গুছিয়ে রাখি, আরও কিছু গুছিয়ে রাখি। এই বছর তাও একটু কম হয়ে গেছে জানো তো, কেন জামাই ষষ্ঠীর দিন আরও 5টা কাজ থাকে, রান্নাঘরে যাতে আমার সময়টা একটু কম কাটাতে হয়, সেই জন্য কিন্তু আমি এই ব্যবস্থাগুলো করে রাখি। তা আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।